আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান সিলেবাসটি প্রায় সম্পন্ন হয়েছে। আমাদের সদ্য তাসলিমা ম্যাম তোমাদের আর্থিক বিবরণী পড়াচ্ছেন এবং উনি খুব ভালো করে তোমাদের পড়াচ্ছেন। তোমরা সেটি মনোযোগ সহকারে দেখো। আর্থিক বিবরণী একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সর্বশেষ আমি তোমাদের সাথে একাদশ অধ্যায়ে অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেখানে তোমাদের পণ্যের ক্রয় মূল্য নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয় এবং সেখান থেকে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা এবং বিশদ আয় বিবরণী তৈরি করা, আয় বিবরণীর মাধ্যমে লাভ ক্ষতি নির্ণয় করা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। তো যেহেতু আমাদের সামনে পরীক্ষা হবে, তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, সেটা যদি কলেজ খুললে হবে, কলেজ না খুললে অনলাইনের মাধ্যমে হবে। পরীক্ষা তোমাদের হবে, পরীক্ষা দিয়েই তোমাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হইতে হবে। তো সেহেতু তোমাদেরকে আমি বলছি তো তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করো। আমাদের প্রচুর ক্লাস তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, প্রতিটি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দেওয়া আছে। তোমরা সেই ক্লাসগুলো ভালো করে অনুসরণ করো, বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো করবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আবার রিভিশন ক্লাসে চলে যাব। তো রিভিশন ক্লাসে তোমাদের সাথে প্রথমে যে অধ্যায়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে অধ্যায় 4 রেওয়া মিল নিয়ে। যেহেতু পুনরায় সুযোগ হয়েছে আবার ক্লাসগুলোতে ফিরে আসার, সেহেতু আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে, আমার স্নেহের শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তোমরা আগে যদি ক্লাস মিস করে থাকো, তোমরা এখন এই ক্লাসগুলো আবার পুনরায় ভালো করে দেখো। আমরা আবার নতুন করে আলোচনা করছি। রিভিশন ক্লাস আমরা খুব কম সময়ে পাবো। তো কম সময়ের মধ্যে আমাদের রিভিশনগুলো শেষ করে দেবো। তো আমরা শুধু শেষ করে দিলে হবে না, তোমাদেরও বুঝতে পারতে হবে। আর তোমরা তখনই পারবে যখন তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন থেকে বইয়ের অঙ্কগুলো পাশাপাশি বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে, বোর্ডের যে অঙ্কগুলো রয়েছে, তোমরা এখন থেকে সেই বোর্ডের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। বইয়ে তো অল্প কয়েকটা অঙ্ক মাত্র আছে, 4-5টা অঙ্ক আছে, টেক্সট এবং এক্সারসাইজ প্লাস এক্সাম্পল উদাহরণ হিসাবে। তো তোমরা শুধু এই কয়েকটা অঙ্ক নিয়ে বসে থাকলেই হবে না, তোমাদেরকে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। যদি এগুলো সলভ করতে পারো তাইলেই তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি তোমাদের সাথে, সরাসরি তোমরা ক্লাসে আসতে পারছো না। তো তোমরা কিন্তু একটি বিষয় অনেকটা পিছিয়ে পড়ে যাচ্ছ, সেটা হচ্ছে বহু নির্বাচনী পড়া, এমসিকিউ পড়া। কিন্তু হাতে করে না নিতে পারলে অনলাইনে পড়ানো খুব মুশকিল। কারণ আমি তোমাকে পড়তে বললাম, তুমি যদি না পড়ো তাহলে আমার সেখানে কিছু তোমার ফিডব্যাক নিতে পারছি না। সুতরাং তুমি তোমার নিজ দায়িত্বে এমসিকিউগুলো, তোমরা বোর্ডের যে এমসিকিউগুলো রয়েছে, বিশেষ করে 18, 19 মানে 17 থেকে শুরু করো, 17, 18, 19 এই 3টি সালের বোর্ডের যে এমসিকিউগুলো রয়েছে, বিভিন্ন বোর্ডের, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড, এরকম বিভিন্ন বোর্ডের এমসিকিউগুলো তোমরা পড়তে থাকো। 3টা বোর্ডের 3টা সালের যদি প্রশ্ন তোমরা পড়ো, সবগুলো বোর্ডে আমাদের যে 7টা বোর্ড রয়েছে, হ্যাঁ, ওই বোর্ডের প্রশ্নগুলো তোমরা যদি রেগুলার বাসায় প্র্যাকটিস করো 17, 18, 19 এই 3 সাল পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রবলেম থাকবে না। তো বলছি তোমাদের সাথে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিল এই রেওয়া মিল তোমাকে ভালো করে পারতে হলে তোমার যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে
হিসাবের শ্রেণীবিভাগ, হিসাব সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তো এই হিসাব নিয়ে তোমাদের সাথে আমি অনেকগুলো ক্লাস করেছি এবং সেই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তোমরা জাবেদা করেছো, খতিয়ান করেছো, জাবেদা খতিয়ান করার পরেই এই রেওয়া মিলের ধাপটি চলে আসে। যারা খতিয়ান পারো, হিসাবের শ্রেণীবিভাগ পারো, তার জন্য খতিয়ান করা কোনো বিষয় না, কোনো ঘটনা নয়। তো তোমরা জানো যে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 6 ভাগে ভাগ করা হয়েছে। হিসাবকে 6 ভাগে বা 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগকে আমরা আরেকটু যদি ভেঙে নেই তাহলে 6 ভাগ হয়ে যায়। এই 6 ভাগের হিসাবকে আমরা 2টি ভাগে, 2টি স্লটে অথবা 2টি গোত্রে ভাগ করে নিতে পারি। সম্পদ হিসাব, সম্পদ হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব। এই 3টাকে আমরা একটা স্লট বা একটা ভাগে ভাগ করে নিলাম। আবার দায় হিসাব, আয় হিসাব, মূলধন হিসাব। এই 3টাকে যে আমরা একটা স্লটে ভাগ করে নেই, দেখো 2 ভাগে আমি 6 প্রকারের হিসাবকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই 2 ভাগে ভাগ করে নিলে পরে এই 3 প্রকারের হিসাব আর এই 3 প্রকারের হিসাব, মোট এই 6 প্রকারের হিসাব আমরা রেওয়া মিলের মধ্যে লিপিবদ্ধ করব। তো তুমি এই হিসাবগুলো যখন খতিয়ান করবা তো খেয়াল রাখবে এই হিসাবগুলো সবসময় সাধারণত যে সম্পদ হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, এই 3টি হিসাব অলওয়েজ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। সবসময় এগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। খতিয়ান যখন আমরা করব তখন এই খতিয়ানের এই 3টি হিসাব কি উদ্বৃত্ত দেখাবে? ডেবিট উদ্বৃত্ত দেখাবে। আবার এই 3 প্রকারের হিসাব, দায় হিসাব, আয় হিসাব আর মূলধন হিসাব, এইগুলো সাধারণত সব সময় তোমার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে খতিয়ানের। যেহেতু এই 3টি অলওয়েজ ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে, ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে, সুতরাং এই 3টি আমরা লিখব রেওয়া মিলের ক্রেডিট দিকে, আর যে 3টি হিসাব রেওয়া মিলের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে এই 3টি আমরা রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখব, উদ্বৃত্ত 3টি। আর যেহেতু এই 3টি উদ্বৃত্ত খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, এই 3টি আমরা রেওয়া মিলের ডেবিট দিকে লিপিবদ্ধ করব। তার মানে 3 প্রকারের হিসাব উদ্বৃত্ত: সম্পদ, ব্যয়, উত্তোলন। আর 3 প্রকারের হিসাব উদ্বৃত্ত: দায়, আয়, মূলধন।
এই 3 প্রকার উদ্বৃত্ত রেওয়া মিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। এভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট দিকে যখন হিসাবগুলোকে লিপিবদ্ধ করব, দেখবে ফাইনালি তোমার রেওয়া মিলটা অটোমেটিকলি মিলে যাবে। এই জন্য মিলে যাবে যে আমরা জানি একটি লেনদেনের হিসাব খাত দুটি পক্ষ থাকে, যা এক পক্ষ যে পরিমাণ টাকায় ডেবিট হয়, অপর পক্ষ সমপরিমাণ টাকায় ক্রেডিট হয়। সে কারণে দুই পক্ষ দুটি খতিয়ানে চলে যায়, আর সেই খতিয়ানের উদ্বৃত্তগুলোই ডেবিট উদ্বৃত্ত রেওয়া মিলের ডেবিট দিকে, ক্রেডিট উদ্বৃত্ত রেওয়া মিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। বিদায় আমাদের রেওয়া মিলটি অটোমেটিকলি কী হয়ে যাবে, মিলে যাবে। যদি কোনো কারণে রেওয়া মিল না মিলে যায়, তখন আমাদের ধরতে হবে যে আমাদের হিসাব লিপিবদ্ধকরণের কোনো না কোনো জায়গায় ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, যেটাকে আমরা পরবর্তীতে সংশোধন করে নেব বা সংশোধন ব্যবস্থা করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে হিসাব উদ্বৃত্তগুলো সঠিকভাবে লিখতে পারলে, যে এই 3 প্রকারের হিসাব যদি তুমি চিনো, এই 3 প্রকারের হিসাব তোমাকে লিখবে তুমি রেওয়া মিলের ডেবিট দিকেই, আর এই 3 প্রকারের হিসাব তুমি লিখবে রেওয়া মিলের ক্রেডিট দিকেই। অতএব তোমাদের এই সম্পদ, তাহলে এগুলি সম্পদ চিনতে হবে সম্পদ কোনগুলো, ব্যয় চিনতে হবে ব্যয় কোনগুলো, উত্তোলন চিনতে হবে উত্তোলন কোনগুলো। এই বিষয়ে তোমাদের সাথে হিসাবের শ্রেণীবিভাগ চ্যাপ্টারে তোমাদের সাথে অনেক আলোচনা করা হয়েছে, ক্লাসে করেছি, ইউটিউব চ্যানেলে করা আছে, তোমরা সেগুলো আবার দেখবে। তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সম্পদ হচ্ছে যে হিসাব উদ্বৃত্ত থেকে বা যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, সেগুলো হচ্ছে সম্পদ। যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, জমি, এগুলো হচ্ছে ভবিষ্যৎ ব্যবহারের জন্য মানুষ ক্রয় করে থাকে, অর্জন করে থাকে, ক্রয় করে থাকে, যা থেকে ভবিষ্যতে মানুষ কী করবে, সুবিধা বা কারবার কী করবে, সুবিধা ভোগ করবে, ভবিষ্যতে সুবিধা ভোগ করবে, বিদায় এগুলো সম্পদ। আর সম্পদের যে অংশ অলরেডি ব্যবহার হয়ে গেছে, ভোগ করে ফেলেছি, সম্পদের কাজে লেগে গেছে বা ব্যবহার হয়ে গেছে, যেটুকু অতিবাহিত হয়ে গেছে সম্পদের যে অংশ, যে খরচের অংশ, সেটুকু হচ্ছে খরচ, ব্যয়। যেমন ভাড়া, মানে বাসা ভাড়া, আমি যে বাড়িতে থেকেছি 1 বছর বাসায় সুবিধা ভোগ করেছি, বিনিময়ে বাড়িওয়ালাকে ভাড়া দিয়েছি। আমি রিক্সা দিয়ে কারবারের মধ্যে কোথাও থেকে এসছি, আসার পরে রিক্সাওয়ালাকে রিক্সা ভাড়া দিয়েছি, দোকান ঘরের ভাড়া দিয়েছি। এরকম দোকানে যারা কাজ করেছে, শ্রমিক, লেবার বা কর্মচারী, কর্মকর্তা, তারা কাজ করার পরে তাদের কাছ থেকে সুবিধা নেওয়ার পরে তাদেরকে আমি মজুরি দিয়েছি বা বেতন দিয়েছি। আমার পণ্যের প্রচারের জন্য টিভিতে, পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করার বিনিময়ে তাকে আমি টাকা দিয়েছি। অর্থাৎ সুবিধা ভোগ করার পরে যদি পেমেন্ট করা হয়, অর্থাৎ সুবিধা ভোগ করাটা হচ্ছে খরচ, পেমেন্ট করাটা কিন্তু খরচ নয়, টাকা দেওয়াটা কিন্তু খরচ নয়। তোমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার থাকতে হবে। আমি ক্লাসে আগেও তোমাদের বলেছি যে কাউকে টাকা দেওয়া এটা কিন্তু খরচ নয়, খরচ হচ্ছে সুবিধা ভোগ করার হচ্ছে খরচ। টাকা দেওয়া হচ্ছে সম্পদ চলে যাওয়া, টাকা চলে যাওয়া, টাকা হ্রাস পাওয়া, সম্পদ হ্রাস পাওয়া, আমার নগদ টাকা হ্রাস পাওয়া। তুমি বাড়ি ব্যবহার করার কারণে বাড়িওয়ালাকে ভাড়া দিয়েছো, যে বাড়ি ব্যবহার করেছো, ভোগ করেছো, এটা তোমার খরচ। বা বিনিময়ে যে বাড়িওয়ালাকে টাকা দিয়েছো, এটা কোনো খরচ নয়। টাকা দেওয়াটা হচ্ছে তোমার সম্পদ চলে যাওয়া, সম্পদ হ্রাস পাওয়া। তোমাকে এই জায়গাটা স্পষ্ট থাকতে হবে। তাহলে আমি যে আমার এখানে যিনি কাজ করেন, কর্মচারী বা কর্মকর্তা, সে আমাকে যে 1 মাস সেবা দিল, সার্ভিস দিল, আমার কাজ করে দিল, ওই কাজটা হচ্ছে আমার জন্য খরচ। বিনিময়ে তাকে বেতন দিলাম, টাকা দিলাম, টাকাটা আমার জন্য কি নয়, খরচ নয়। এটা হচ্ছে সম্পদ হ্রাস, টাকা হ্রাস, টাকা চলে যাওয়া। এরকম খরচগুলো তোমাকে চিনতে হবে। তারপরে উত্তোলন তোমরা জানো যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে, নিজের প্রয়োজনে যদি কারবারের কোনো সম্পদ, টাকা, পণ্য যা কিছু নিজের প্রয়োজনে ব্যবহার করে, সেটি হচ্ছে উত্তোলন। এখানে শর্ত হচ্ছে মালিক কারবারেরটা ব্যবহার করলে, মালিক কারবার থেকে নিয়ে গেলে সেটা হচ্ছে উত্তোলন। আর মালিক যদি নিজেরটা কারবারকে দেয়, সেটা হবে মূলধন। একমাত্র শর্ত হচ্ছে কে করবে কাজটা, মালিক করবে। অন্য কেউ নিলে সেটা তাকে ঋণ দেওয়া হবে, অন্য কার কাছে আনলে সেটা ঋণ নেওয়া হবে। কেবলমাত্র মালিক দেওয়া নেওয়া হবে মূলধনের উত্তোলনের সাথে সম্পর্ক। শর্ত একটাই, টাকাটা নিবে কে, ব্যবহার করবে কে, মালিক তার ব্যক্তিগত পারপাস, ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত পারিবারিক কাজে
নিজে মালিক ব্যবহার করে সেটা হবে উত্তোলন, আর উত্তোলনের হবে ডেবিট ব্যালেন্স। পাশাপাশি মালিক যদি কারবারকে টাকা দেয়, সেটা শুরুতে হোক, মাঝে হোক, শেষে হোক, যখনই হোক, প্রথম দিলে আমরা বলি প্রারম্ভিক মূলধন, পরে দিলে বলি আমরা অতিরিক্ত মূলধন। অর্থাৎ মালিক দিলে হবে মূলধন আর মালিক নিলে হবে উত্তোলন। তাহলে মূলধনের হবে ক্রেডিট ব্যালেন্স আর উত্তোলনের হবে ডেবিট ব্যালেন্স। তাহলে এই 3 প্রকারের হিসাব উদ্বৃত্ত আমরা লিখব রেওয়া মিলের ডেবিট দিকে, আর এই 3 প্রকারের হিসাব উদ্বৃত্ত আমরা লিখব রেওয়া মিলের ক্রেডিট দিকে। দায় কোনগুলো? দায় হচ্ছে, আমি যদি সহজ ভাষায় এক কথার উত্তর তোমাদের বলি, দায় হচ্ছে কাউকে সেবা প্রদান করতে হবে, সেবা প্রদান করার দায়বদ্ধতা, সেবা দিতে হবে, এই সেবা দেওয়ার দায়বদ্ধতা হচ্ছে দায়। যেমন মনে করো তুমি পণ্য ক্রয় করেছো, তুমি তার কাছ থেকে সেবা নিয়েছো, সুবিধা নিয়েছো, ভোগ করেছো, বিনিময়ে তাকে তোমার কী করতে হবে? টাকা দিতে হবে। টাকা দিয়ে দিলে তোমার সম্পদ হ্রাস পেয়ে গেল। আর টাকা না দেওয়া পর্যন্ত, বিনিময়ে না দেওয়া পর্যন্ত তুমি ওই ব্যক্তির নিকট যার কাছ থেকে তুমি পণ্য কিনেছো তুমি দায়বদ্ধ, তাকে সেবা দেওয়া তুমি দায়ী, এটা হচ্ছে তোমার জন্য দায়। যেমন তুমি যে ব্যবসায়, যে দোকানে, যে ঘরে তুমি ব্যবসা করো, যার কাছে ভাড়া নিয়েছো, তুমি 1 মাস ব্যবসা করেছো, তুমি সুবিধা ভোগ করে ফেলেছো, তোমার খরচ ভাড়া। এখন ভাড়া বাবদ তুমি মালিককে টাকা যদি না দাও, টাকা যতক্ষণ না দিবে বাকি থাকবে ততক্ষণ তোমার জন্য সেটা হবে দায়। অর্থাৎ তাকে দেওয়ার জন্য আমি দায়বদ্ধ। তোমার কর্মচারী যিনি তোমার কাজ করেছে 1 মাস, তুমি সুবিধা ভোগ করেছো, সেটা হচ্ছে খরচ, বেতন। কিন্তু বেতন যতক্ষণ তুমি মাস পার হয়ে যাওয়ার পরে যতক্ষণ তুমি না দিবে, তোমাকে দিতে হবে, এটা তোমার জন্য দায়। তার মানে সেবা প্রদানের দায়বদ্ধতাকে বলা হয় দায়। এরপরে আয় হচ্ছে, সেবা প্রদান করাটাই হচ্ছে আয়। সেবা ভোগ করা যেমন খরচ, সম্পদের যে অংশ ভোগ করে ফেলি বা সেবা যে অংশ ভোগ করেছি, ভোগ করা যেমন খরচ, আর সেবা দেওয়ার হচ্ছে আয়। এখানে সেবা দেওয়া বলতে তুমি, তোমার একজন ক্লায়েন্ট, কাস্টমার তোমার দোকানে এসছে, তাকে তুমি, সে তোমার কাছে পণ্য কিনবে, তুমি তাকে পণ্য দিয়েছো, অর্থাৎ পণ্য দেওয়া হলো, তার পারপাস তুমি সার্ভ করেছো, এটা তুমি তাকে সেবা দিয়েছো। এই সেবা দেওয়াটাকে আমরা বলি বিক্রয়। এই বিক্রয় হচ্ছে কারবারের জন্য আয়। একটু আগে যে আমি বলেছি যে আমি যে দোকানে আমি ব্যবসা করি, যে ঘরে ব্যবসা করি, যার কাছ থেকে ভাড়া নিয়েছি, আমি ভোগ করেছি, ব্যবসা পরিচালনা করেছি দোকানে, এই জন্য ভাড়াটা আমার জন্য খরচ। পাশাপাশি যিনি আমাকে ঘরটা দিলেন, যার ঘরে আমি ব্যবসাটা করলাম, সে তো সেবা এখানে দিয়েছে আমাকে, তার জন্য ভাড়াটা হচ্ছে আয়। যেমন রিক্সাওয়ালা আমাকে রিক্সা দিয়ে আমার দোকানে এসে পৌঁছে দিয়েছে, আমি সুবিধা ভোগ করেছি, এই জন্য রিক্সা ভাড়া আমার জন্য ব্যয়। আর রিক্সাওয়ালা আমাকে যে সেবাটা দিয়েছে, আমাকে পৌঁছে দিল, এই সেবা দেওয়া তার জন্য আয়, রিক্সা ভাড়া তার জন্য আয়। টাকাটা কিন্তু আয় নয়। রিক্সা ভাড়া বাবদ আমি যে একটু আগে বলেছি যে আমি রিক্সা ভাড়া বাবদ যে টাকা দিয়েছি সেটা আমার ব্যয় নয়, টাকাটা হচ্ছে আমার সম্পদ হ্রাস। ব্যয় কোনটা? আমি যে সুবিধা রিক্সা ভাড়াটা ভোগ করেছি, রিক্সা দিয়ে আমি এসছি, ওই সুবিধা ভোগটা হচ্ছে আমার জন্য ব্যয়, যে ব্যয়ের নাম হচ্ছে রিক্সা ভাড়া। আর টাকা দেওয়া হচ্ছে আমার সম্পদ হ্রাস। ঠিক তেমনি রিক্সাওয়ালার জন্য আমাকে যে রিক্সা দিয়ে দোকানে পৌঁছে দিলেন, সেবাটা দিলেন, এই রিক্সা ভাড়া বাবদ রিক্সা ভাড়া তার জন্য আয়। ভাড়া, এই আয়টা কী দ্বারা পাইলেন? টাকা দ্বারা পাইলেন, টাকাটা তার জন্য সম্পদ। অতএব তোমরা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চেয়েছি। যে সেবা দেওয়া, তোমার বাসায় যিনি কাজ করেন, কাজের লোক, সে তোমাকে 1 মাস কাজ করার পরে তুমি তাকে 2000 টাকা দাও, সে যে তোমাকে 1 মাস কাজ করে দিল, তাকে সুবিধা ভোগ করলা, তোমার জন্য সেটি ব্যয়। আর যে কাজের লোক কাজ করে দিল, তার জন্য কাজ করে দেওয়াটা তার জন্য আয়। বিনিময়ে টাকা পেলেও টাকাটা তার জন্য সম্পদ। আমার মনে হয় তোমার আয় এবং ব্যয়ের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেবা দেওয়াকে বলা হয় আয়, আর সেবা প্রদানের দায়বদ্ধতাকে বলা হয় দায়। পাশাপাশি মালিক কর্তৃক কারবারকে অর্থ বা অর্থের মূল্যের কোনো কিছু যদি প্রদান করে, যার মূল্য রয়েছে, সেটা হচ্ছে কারবারের জন্য মূলধন। তাহলে এই 3 প্রকারের হিসাব উদ্বৃত্ত বসবে রেওয়া মিলের ক্রেডিট দিকে, আর এই 3 প্রকারের হিসাব উদ্বৃত্ত বসবে রেওয়া মিলের ডেবিট দিকে। এগুলো ডেবিট ক্রেডিট দিকে লেখার পরে তোমার রেওয়া মিলটি অটোমেটিকলি মিলে যাবে। এখন রেওয়া মিল তৈরি করার পরে আমাদের এখান থেকে রেওয়া মিল থেকে কিছু ছোট ছোট প্রশ্ন হবে, ক, খ, গ, 3টা প্রশ্ন আমাদের এখানে হয়। হিসাব বিজ্ঞানী আমাদের যে সৃজনশীল প্রশ্ন হবে ক, খ, গ। এই ক, খ, গ 3টি প্রশ্নের উত্তর যখন তুমি করবে,
তো ক নাম্বারের রেওয়া মিল থেকে তোমাকে ছোটো ছোটো প্রশ্নগুলো করবে। সেই ক নাম্বারের কী প্রশ্ন হবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং খ নাম্বারে কী ধরনের প্রশ্ন হতে পারে, গ নাম্বারে কী ধরনের প্রশ্ন হতে পারে, খ বা গতে যে কোনো এক জায়গায় তোমার জন্য রেওয়া মিল তৈরি করতে বলবে। খতে বা গতে দুইটা যে কোনো এক জায়গায় তোমাকে বলবে একটি রেওয়া মিল তৈরি করো, তা তুমি একটি উত্তর পেয়ে গেলা। এবং ক আর খতে আমাদের কী প্রশ্নগুলো হতে পারে, কী প্রশ্ন হতে পারে, আমি তোমাদের সেই প্রশ্নগুলো একটি নোট আকারে লিখে দেবো যে কী প্রশ্নগুলো আসলে হতে পারে, সাধারণত হয়ে থাকে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমি যতটুকু সম্ভব বোর্ডে তোমাদের দেখিয়ে দিব। আর তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ফলো করে তোমরা বইগুলোতে বিভিন্ন বোর্ডের প্রশ্ন পাবা। সেই প্রশ্নে কতে কী চেয়েছে, খতে কী চেয়েছে, সেগুলো বের করে করে তোমরা উত্তর বের করবা। তাহলে দেখবা তোমাদের রেওয়া মিল বিষয়টা একদম ইজি হয়ে আসবে। তো আজকের আলোচনায় তোমাদেরকে আমি শুধু এই জিনিসটি শিখাতে চাচ্ছি, এই মেসেজটা আমি তোমাদের দিতে চাচ্ছি যে 6 প্রকারের হিসাব কোনগুলো রেওয়া মিলে কোন দিকে যাবে, সম্পদ হলে কোথায় যাবে, ব্যয় হলে কোথায় যাবে, উত্তোলন কোথায় যাবে। এই 3টে যাবে রেওয়া মিলের ডেবিট দিকে, আর এই 3টে যাবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। এবার প্র্যাকটিক্যালি অঙ্ক করার সময় যে কাজগুলো আসবে, কোন কোন হিসাব উদ্বৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, আর যেগুলো হয় না সেগুলো কেন হয় না, এবং যে ব্যয়গুলো যাবে সম্পদগুলোর মধ্যে বিভিন্ন সম্পদের শ্রেণীবিভাগ রয়েছে, কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ। ব্যয়ের মধ্যে ব্যয়গুলো ভাগ করা আছে, কোনটা প্রত্যক্ষ ব্যয়, কোনটা পরোক্ষ ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। উত্তোলনে আবার বিভিন্ন নাম রয়েছে, উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, মালিকের চলতি হিসাব। এইগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দায়ের মধ্যে আবার ভাগ রয়েছে, দায় দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়। আয়ের মধ্যে ভাগ আছে প্রত্যক্ষ আয়, পরোক্ষ আয় বা মুনাফা জাতীয় আয়। মূলধন শুধু একটাই মূলধন, মালিক যেটা দেবে সেটাই মূলধন। এই শ্রেণী বিভাগগুলো নিয়ে তোমাদের সাথে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং ক নাম্বারে কী প্রশ্ন থাকতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো মোটামুটি একটা তোমাদের সম্ভাব্য মোটামুটি এরকম কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিব, যেগুলো তোমরা বইয়ের সহযোগিতায়, বিভিন্ন বোর্ড প্রশ্নের সহযোগিতায় তোমরা নিজেরা সলভ করবে। সলভ করতে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা যদি করতে না পারো, যেহেতু ক্লাসগুলো একবার হয়েছে, এখন পুনরায় রিভিশন ক্লাস হচ্ছে, সেই কারণে তোমরা এখন নিজেরা প্র্যাকটিস করবে, প্রবলেম সলভ করবে, বোর্ড কোশ্চেন সলভ করবে। সলভ করতে গিয়ে যদি তোমাদের সমস্যা হয়, তোমরা আমার সাথে কথা বলবে, আমার শরণাপন্ন হবে। আমার মোবাইল নাম্বার তোমাদেরকে আগেও দেওয়া আছে, আমি আবার লিখে দিচ্ছি। তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের প্রবলেম সলভ করে নেবে। আমি যতটুকু সম্ভব ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। তো তোমরা আমাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নেবে। আজকে তোমাদের জন্য আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, বাট তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো। সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2017, 2018, 2019 এই 3টি সালের তোমরা রেওয়া মিলটির যে রেওয়া মিলের অঙ্কটি রয়েছে, সেই অঙ্কটি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। 3 বোর্ডের রেওয়া মিল, ঢাকা বোর্ডের 2017, 2018, 2019 এই 3 সালের তোমরা রেওয়া মিলের অঙ্কটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, না পারো, সমস্যা হয়, তাহলে আমার শরণাপন্ন হবে। আশা করি তোমরা পারবে। তাহলে তোমাদের হোমওয়ার্কটা অবশ্যই থাকলো, অবশ্যই বাসা তোমরা করবে। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।